আসসালামু আলাইকুম আদাব। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা লিখিত পরীক্ষা দিতে হয় যাদেরকে, বিশেষ করে বিসিএসে, শিক্ষক নিবন্ধনে, সবার জন্য লিখিত পরীক্ষার জন্য একটা টাইম লিমিট থাকে। তো এই ভিডিওটা মূলত যারা লিখিত পরীক্ষা জীববিজ্ঞান অথবা বোটানি এবং জুলজির উপরে পরীক্ষাটা দেন, লিখিত পরীক্ষা, তাদের জন্য ভিডিওটা মূলত স্পেশালি করা। তবে ওভারঅল সবার জন্য কিন্তু এটা কাজে লাগে। যারা অন্যান্য সাবজেক্টে যারা লিখিত পরীক্ষা বসেন তাদের জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওই টাইম ম্যানেজমেন্টের উপর যদি আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন, আপনার 100% আনসার করাটা একদম ইজি হয়ে যাবে এবং উইদাউট কোনো পেইন ছাড়া, কষ্ট ছাড়া। তো যাক, আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, দেখেন, যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে স্পেশালি সময় থাকে 3 ঘন্টা, 3 ঘন্টা 100 আনসার করাটা সো টাফ। তবে ওই টাইমকে যদি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি আশা করি সম্পূর্ণ 100 আনসার করতে পারবেন। তো আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি, সময় 60 মিনিট, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে 3টা ঘন্টাকে 3টা পর্ব করবেন। প্রথম ঘন্টাকে আপনার প্রথম 1 ঘন্টা নিয়ে আপনি চিন্তা করবেন, ফর 1 ঘন্টার গিয়ে না। অর্থাৎ যেরকম ম্যাচ বাই ম্যাচ, আপনি এই ম্যাচ জিতার পরে আরেক ম্যাচ নিয়ে চিন্তা করবেন, আপনি ফাইনাল নিয়ে এখন চিন্তা করার দরকার নাই। তদ্রুপ আপনি 1 ঘন্টা নিয়ে প্রথম চিন্তা করবেন। প্রথম 1 ঘন্টা নিয়ে আপনি কীভাবে এটাকে ইউটিলাইজ করা যায়, প্রপার ইউটিলাইজ কীভাবে করা যায়। তো 60 মিনিটের মধ্যে প্রশ্ন পড়া আমি 5 মিনিট ধরেছি। এটার একটা ব্যাখ্যা দিচ্ছি, আমি ব্যাখ্যা দিব, এটাকে আমি নোট করে রাখলাম। প্রশ্ন পড়া 5 মিনিট, আর থাকবে 55 মিনিট প্রথম 1 ঘন্টার মধ্যে। তো প্রথম 1 ঘন্টার মধ্যে আপনাকে 3.5টা প্রশ্ন আনসার করার চিন্তা করতে হবে। মাথায় রাখতে হবে 4টা প্রশ্ন আনসার করবো আমি, মাথায় রাখতে হবে 4টা প্রশ্ন আমি আনসার করব। যেহেতু লাস্ট 10 মিনিট আপনার বা 5 মিনিট আপনার রিভিশন দিতে হবে, সো আপনি সেখানে 5-10 মিনিট ওভারঅল টোটাল টাইম থেকে 5-10 মিনিট কেটে যাবে। তাহলে আপনি চিন্তা করতে হবে যে 55 মিনিটের ভিতরে আমার 4টা আনসার করতে হবে। প্রতি চিত্রে সময় নিতে হবে যে 5 থেকে 6 মিনিট, এর বেশি কোনো প্রকার নেওয়া যাবে না, বরং আরও কম নিতে পারলে ভালো। এবার আমি যে 7টা টিপস দিব, এই 7টা টিপস খুব খেয়াল করবেন। প্রথম আমি 1 নম্বর লিখেছি সিরিয়াল দেওয়া। এখানে লিখেছি সিরিয়াল দেওয়া। এইটার দ্বারা বোঝাচ্ছি যে আমি যখন প্রশ্নটা হাতে পাবেন, একদম 1 থেকে 10 পর্যন্ত সবগুলো প্রশ্ন দেখে ফেলবেন। সবগুলো প্রশ্ন সুন্দর করে দেখবেন, যেমন তেমনভাবে না, সুন্দর করে দেখবেন। দেখে এবার আপনি কোন প্রশ্ন পরে কোন প্রশ্ন আনসার করবেন এটা সিরিয়াল দিয়ে দিবেন। কোন প্রশ্ন পর, আবার বলি, কোন প্রশ্ন পরে কোন প্রশ্ন আনসার করবেন। প্রথমে কোন প্রশ্নটা দিবেন, তারপর কোন প্রশ্নটা দিবেন, এইভাবে পেন্সিল দিয়ে হোক, কলম দিয়ে হোক, প্রশ্নের মধ্যে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবার সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। এতে কি হবে, কোনটার পরে কোনটা লিখবো এইটা নিয়ে আপনি আর টেনশন ফিল করবেন না। হয়তো অনেক সময় দেখা গেছে কি, এক নাম্বার আনসার করার পরে, ধরেন একটা প্রশ্ন আনসার করার পরে আমরা প্রশ্ন আবার পুনরায় পড়ি, আবার প্রশ্ন পড়ে আবার কিছু টাইম ওয়েস্ট করি, তারপর ডিসিশন নিই কোনটা আনসার করব। তারপরে সেকেন্ডটা আনসার করার পরে আবার প্রশ্ন পড়ি, কোনটা দিব, এখানে আবার টাইম ওয়েস্ট করি, আবার ডিসিশন নিই যেটা দিব। তো তার চেয়ে 5 মিনিট সময় নেবেন, আপনি পুরো প্রশ্ন সব পড়ে ফেলবেন। পুরো প্রশ্ন পড়ে আপনি সেখানে সিরিয়াল দিবেন, কোনটার পর কোনটা দিবেন। এতে করে আপনার টাইম ওয়েস্ট হবে না, টাইমের প্রপার ইউটিলাইজ হবে। তারপরে পরীক্ষার রাতে এবং সকালে করণীয়। পরীক্ষার রাতে, যদিও এটা সিরিয়ালটা সেকেন্ড আসলে আরও পরের দিকে কথা ছিল, যাক আমি দিয়ে ফেলছি, অর্থাৎ এই পয়েন্টটা আরেকটু এদিকে আসার কথা ছিল। যাক, পরীক্ষার রাতে এবং সকালে করণীয়। পরীক্ষার রাতে যে প্রশ্নটা আপনার কাছে কঠিন মনে হয়, যে চিত্রটা একটু কঠিন মনে হয়, সেই চিত্রটা টেবিলের মধ্যে রেখে প্রশ্নটা পড়ে আপনি হেঁটে হেঁটে পড়বেন, বসে বসে না। বসে বসে অনেক পড়ছেন, এবার একটু হেঁটে পড়ে দেখেন। হেঁটে পড়লে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে হেঁটে পড়লে পড়া বেশি মনে থাকে, এবং আপনি আপনার রুমের মধ্যে যেখানে কোনো নয়েজ থাকবে না
বইটা খুলবেন, প্রশ্নটা পড়বেন, যেটা বেশি হার্ড প্রশ্ন মনে হচ্ছে আপনার কাছে, খুলবেন, একটু হেঁটে হেঁটে পড়ে দেখবেন আপনার ব্রেইন পুরো আপনার ওই প্রশ্নের অ্যান্সার যেটা সেটাকে আপনার সামনে বাসায় নিচ্ছে, বাসায় আপনার চোখের সামনে বাসায় দিচ্ছে, জাস্ট পর্দার মতো, এটা পর্দার মতো বাসায় দিচ্ছে, আপনি সেখান থেকে বলতেছেন হেঁটে হেঁটে পড়ার সময়, মুখস্থ করার সময়, মুখস্থ বলার সময়। এবং যেখান দিয়ে আটকে যাবেন সেখান দিয়ে একটু দেখে নেবেন, দেখে আবার ওই ওই দেখা থেকে শুরু করবেন আবার পড়া। এইভাবে যদি আপনার প্রশ্নটা পড়েন হেঁটে হেঁটে, দেখবেন আর প্রশ্নটা ওই প্রশ্নটা আর কখনো আর বলবেন না, ওই চিত্রটা আর কখনো বলবেন না। এটা আপনি করে দেখেন একবার, আপনি নিজেই আশ্চর্যজনক কিছু রেজাল্ট পাবেন। পরীক্ষার সকালে চেষ্টা করবেন যে পরীক্ষার শুরুর 45 মিনিট আগে যাওয়ার জন্য, আধা ঘন্টা আগে না, 45 মিনিট আগে যাবেন, যাতে করে সেখানে গিয়ে আপনি একটু রিল্যাক্স থাকতে পারেন। রিল্যাক্স থাকতে পারলে আপনার মাইন্ডটা একটু ফ্রেশ হবে। হুড়াহুড়ি করে গেলেন, হুড়াহুড়ি করে পরীক্ষা শুরু হয়ে গেল, আপনি তখন আপনার আপনার মগজটা আপনার রেডি হয় নাই, আপনার ব্রেনটা রেডি হয় নাই যে আপনার প্রশ্নের অ্যান্সার করার জন্য। তো এই জন্য একটু 45 মিনিট আগে গেলে আপনি এখানে সেখানে বসতে পারবেন, এনভায়রনমেন্টটা দেখতে পারবেন, ওই এনভায়রনমেন্টের সাথে নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হ্যাঁ, মোটামুটি দেখবেন যে আপনার এটাতে আপনার অনেক বেনিফিট হচ্ছে। এটা বলে এগুলো কেন বলতেছি, এগুলো টাইম ম্যানেজমেন্টের ভিতরে আসে, টাইম ম্যানেজমেন্টের ভিতরে এই জিনিসগুলো আসে বিধে বলতেছি আমি। তারপরে স্পিডি কলম, কমফোর্টেবল কলম অথবা নিব ছাড়া। আচ্ছা, যেটা বললাম নতুন কলম, একদম নতুন কলম নিয়ে যাবেন না কখনো, কারণ আপনার লেখার একটা স্পিড লাগবে। আমি নিজে যেটা অনেক প্রমাণ পেয়েছি, আপনারাও পেয়েছেন। নতুন কলম যেটা সবাই জানি আমরা, নতুন কলম দিয়ে লিখতে গেলে লেখা স্পিড আসে না, হাত ব্যথা হয়ে যায়। আর হাত ব্যথা হয়ে গেলে আপনার লেখার স্পিড কোনো প্রকার পাবেন না। আপনার ব্রেন বারবার বলবে যে হাত ব্যথা করে, হাত ব্যথা করে, ব্রেন আপনাকে সাপোর্ট দিবে না। সো আপনি স্পিডি কলম, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটু ইউজ হয়েছে যে কলমগুলো, সেগুলো নিয়ে যাবেন। সেই কলমগুলো স্পিড থাকে। আর একদম যে কলমগুলোর আগা মাথার অংশটা সুছালো, একদম সুছালো যেটা, ওই ধরনের কলম ইউজ করবেন না। সুছালো কলমগুলোর লেখা স্পিড আসে না। একটু মাথাটা, কলমের মাথাটা বা ওই যে বল থাকে যে অংশটুকু, ওই অংশটুকু একটু মোটা কিনা দেখবেন, ওই লেখাগুলো একটু স্পিড হয়। চিকন ফ্যানের স্পিড কম হয়। তারপর আপনার আর যেটা যেটা বলতেছিলাম যে কমফোর্টেবল কলম, হ্যাঁ, যে কলমটা ধরতে আপনার কাছে কমফোর্ট লাগে। কলম তো আমাদের বাজারে অনেক ধরনের আছে, তো যেই কলমটা ধরতে আপনার কাছে একটু কমফোর্ট লাগে, যে ধরতে না, এটা ধরতে মনে হয় যে একটু কমফোর্টেবল, এটা দিয়ে মনে হয় ইজি লেখা যাবে, ওই কলমটা নেবেন। যেটা ধরতে একটু বিরক্তিকর, একটু চাবি ধরতে হয়, চাবি ধরতে হয়, হাতকে অ্যাঙ্গেল করতে হয়, ওই ধরনের কলম নিয়ে যাবেন না পরীক্ষার হলে, টাইম ওয়েস্ট হবে আপনার। কারণ আপনার পরীক্ষাতে 5 মিনিট অনেক গুরুত্বপূর্ণ জিনিস। নিব ছাড়া, অর্থাৎ নিব ছাড়া বলতে চাচ্ছি যে আমরা তো কলমের নিবকে দিয়ে দিই কলম নিবকে আমরা। তো কলমের নিবকে আমার কাছে যেটা মনে হচ্ছে, কলমের নিবকে দিলে কলমটা আমার কাছে, আমি যেভাবে যেটা ফিল করি, যেটা আমি ইউজ করছি, এভাবে দিলে আমার কাছে মনে হয় কলমটা অনেকটা ওজন হয়ে গেছে, বারবার হয়ে গেছে, একটু ভারী ভারী মনে হয়। কলম যত হালকা হবে তত লেখার স্পিডটা কিন্তু বাড়বে, ইজি লাগবে, ভালো লাগবে। এই জন্য যদি পারেন, যদি অভ্যাস থাকে, কলমের এই যে নিব যেটা আছে এই অংশটুকু রেখে দিবেন টেবিলের উপরে, তারপর এইভাবে কলমটাকে লিখবেন। দেখবেন যে কলমটা হালকা লাগবে, ভালো লাগবে, লিখতে কমফোর্ট ফিল হবে। আপনার মাইন্ডকে যত ভালো রাখা যায় পরীক্ষা কেন্দ্রের মধ্যে, তত আপনার পরীক্ষা কিন্তু ভালো হবে। তারপরে চা, চকলেট, সুইংগাম, ফিকুলিয়ার ধরনের একটা টপিকস এখানে আমি সাজেস্ট করেছি আপনাদেরকে। সেটা হলো যে চা, চকলেট, সুইংগাম একদম আনকমন এবং ফিকুলিয়ার টাইপের। তো যাক, এটা বলার উদ্দেশ্য হলো যে কি, আমরা অনেক সময় একটু চা খাইলে ভালো লাগে, ঠিক আছে? আপনার পুরো ব্রেইন 3 ঘন্টা কাজ করবে যে পরীক্ষার মধ্যে, ব্রেইনকে একটু সতেজ রাখার জন্য কেউ পানি নিয়ে যায়, একটু পরিমাণ পানি খেতে পারলে ভালো লাগে, হ্যাঁ, পানি নিতে পারবেন। চা বলছি যে কারণে অনেকে চা খেলে একটু রিফ্রেশ লাগে, মাইন্ডটা ফ্রেশ লাগে, তারা রং চা, নট দুধ চা। আবার চিনি কম দিয়ে নেবেন, কারণ চিনি বেশি খাইলে আমরা জানি মিষ্টি জাতীয় খাবার খাইলে ঘুম ভাব চলে আসে। তো এই জন্য চিনি কম দিয়ে রং চা নিয়ে যাবেন, ঠান্ডা করলেও সমস্যা নেই, রং চা ঠান্ডা হইলেও কোনো সমস্যা নেই। ওটা খাওয়ার উদ্দেশ্য হলো কি, উদ্দেশ্য হলো যে এটা খাওয়ার পরে আপনার ব্রেনটা একটু শার্প হবে, আপনার
ব্রেনের যেই পরিশ্রমের জড়তাটা কেটে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। অনেকে আবার একটু চকলেট খেলে ভালো লাগে, সেটা একটু টক চকলেট হোক বা মিষ্টি হোক, মিল্কি হোক, একটু খাইলে, একটু ক্যাফেইনযুক্ত চকলেট হোক, একটু খাইলে ভালো লাগে। হ্যাঁ, আপনি চায়ের পরিবর্তে চকলেট নিয়ে যেতে পারেন, একদম টেবিলের উপর রাখবেন। অনেকে আবার একটু সুইংগেম সাবাইলে, যেমন ক্রিকেটাররা সুইংগেম সাবাই, দেখবে মাঠের মধ্যে সুইংগেম সাবাই কেন? মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য। আপনার যদি অভ্যাস থাকে সুইংগেম নিয়ে যাবেন, চাবাবেন, এতে করে আপনার ব্রেনটা সতেজ থাকবে। টিচাররা যদি চকলেট নিয়ে চুইংগাম নিয়ে কিছু বলে স্যার আপনি এটা খান, মানে আপনার এনভায়রনমেন্টটাকে, পরীক্ষার এনভায়রনমেন্টটাকে আপনি নিজের কাছে আয়ত্তে রাখবেন এবং ফ্রি রাখবেন, জড়তা রাখবেন না। স্যারকে বলবেন স্যার আপনি এটা খান, বা ম্যাডাম থাকলে ম্যাডামকে বলবেন। এতে করে ম্যাডাম বা স্যার আপনার প্রতি আর একটু সিনসিয়ার হবে, বা একটু আপনিও নিজে একটু দেখবেন একটু মাইন্ড ফ্রেশ লাগতেছে এই ধরনের অ্যাক্টিং করার কারণে। তো এরপরে লাস্ট 15 মিনিট, লাস্ট 15 মিনিট এ কথাটা লেখার উদ্দেশ্য হলো যে একদম প্রথম প্রশ্ন যখন অ্যান্সার স্টার্ট করেছেন তখন থেকে আপনি চিন্তা করবেন যে আমার সময় আছে 15 মিনিট, আমার এই 15 মিনিটে আমাকে একটা আনসার করতেই হবে, একটার চেয়ে বেশি আনসার করতেই হবে, বা 1.5টা আনসার করতে হবে, 1.5টা প্রশ্ন আমাকে আনসার করতে হবে। এই চিন্তা মাথায় রাখবেন। মনে রাখবেন একটা জিনিস, আমাদের ব্রেনকে আমরা যে মেসেজ দিই ব্রেন সেই অনুযায়ী কাজ করে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। আমেরিকান একটা ঘটনা আপনারা জানেন, অনেকে জানেন যে আমেরিকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হয়েছে যে তোমাকে সাপের বিষ দিয়ে ইঞ্জেকশন পুশ করে তোমাকে হত্যা করা হবে বা তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন সে এটা ব্রেইন স্বাভাবিক আসবে মাথায় যে আমাকে সাপের বিষ দিয়ে হত্যা করা হবে, তার সেই ব্রেইন সবসময় এটা কাজ করতো। হঠাৎ একদিন দেখলো যে সে মারা গেল। মারা যাওয়ার পরে ডাক্তাররা কিরে ওকে তো কিছু করা হয়নি, ভালো মানুষ ছিল, মারা গেল কীভাবে? ও তো এখনও ওকে কোনো ধরনের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। ওকে টেস্ট করে দেখলো যে কী কারণে মারা গেল। পরে দেখলো যে ওর দেহের মধ্যে সাপের বিষের যেই ড্রাগ থাকে, সাপের বিষের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো তার বডির মধ্যে, এবং তাকে কিন্তু সাপের বিষ এখনও প্রয়োগ করা হয় না। তাহলে আসলে কী হবে? ওই যে তার ব্রেইনকে সে সবসময় বার্তা দিত যে আমাকে তো সাপের বিষ দিয়ে হত্যা করা হবে। তো ব্রেনকে আপনি যে মেসেজ দিবেন ব্রেন সেই মেসেজ অনুযায়ী কাজ করবে। আপনি ব্রেনকে বলবেন যে আমার লাস্ট 15 মিনিট আছে, 1.5টা প্রশ্ন আনসার করতে হবে, আপনি ওইভাবে লিখবেন, আপনার ব্রেন আপনাকে ওইভাবে এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা বলছি, কিন্তু এটা ফান করে নেবেন না, খুব সিরিয়াস। যেমন আমরা জীববিজ্ঞানে একটা প্রশ্ন পড়েছি, ওই যে একটা কুকুর সবসময় খাঁচার মধ্যে বন্ধু থাকতো, তাকে একটা টাইমে মাংস দেওয়া হয়তো, সে মাংসটা খাইতো। যখন টাইম অনুযায়ী দেওয়া হইতো না তখন তার মুখ থেকে একদম লালা বের হইতো, খাওয়ার জন্য সে তৈরি হইতো। হ্যাঁ, ওই প্রশ্নটার মতোই করে আপনার কিন্তু ব্রেনকে আপনি যে মেসেজটা দিবেন সেই মেসেজ অনুযায়ী ব্রেন কাজ করবে। মাথায় রাখতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা। তারপরে মার্ক অনুযায়ী উত্তর। হ্যাঁ, মার্ক অনুযায়ী উত্তর মানে হলো যে কি, আপনি এটা বুঝছেন, আপনার প্রশ্নের সাইডে যে মার্ক দেয়া থাকবে, নম্বর দেয়া থাকে, ওই অনুযায়ী লিখবেন। এর বেশি লেখার দরকার নাই, কমও লেখার দরকার নাই। 2-এর জন্য 2 অনুযায়ী লিখবেন, 3-এর জন্য 3 অনুযায়ী লিখবেন, 5-এর জন্য 5 অনুযায়ী লিখবেন। 2-এর জন্য যদি 5-এর মতো লেখেন আর 5-এরটা যদি 3 গুণ না লেখেন তাহলে আপনাকে মার্ক কমায় দিবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ বলতে চাচ্ছি যে আপনি 2 মার্কের জন্য হাফ পৃষ্ঠা পরিমাণ, অর্থাৎ বলতে কি বোঝায় সংজ্ঞাটা দিচ্ছেন, বা বলতে কি বোঝায় আর একটু ব্যাখ্যামূলক 2-4 লাইন লিখছেন, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছেন, 2 মার্কের জন্য এনাফ, এর বেশি লেখার দরকার নাই। তো 5 মার্কের জন্য 5 মার্কের মতো হইতে হবে। এখন আপনার পরীক্ষক যিনি, উনি যদি খাতার মধ্যে দেখে যে আপনি 2 মার্কের জন্য যতটুকু লিখছেন 5 মার্কের জন্য তার চেয়ে একটু বেশি লিখছেন, বলবে যে কি এর মার্ক কমায় দিতে হবে, কারণ ও 2 মার্কের জন্য এতটুকু লিখছে, অথচ 5 মার্কের জন্য লিখছে তার চেয়ে একটু বেশি। কম্পেয়ার করে দেখবে যে না আপনি কম লিখছেন, মার্ক কমায় দিবে, অটোমেটিক মার্ক কমায় দিবে উনি। সো ওইভাবে লিখবেন। আর গুরুত্বপূর্ণ কথা ছাড়া হাবি জাবি এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, একবার রিলেটেড কথাবার্তা আনার কোনো প্রয়োজন নাই। মার্ক অনুযায়ী মূল কথা যেগুলা একটু ব্যাখ্যামূলক, বাস হয়ে গেছে। তারপরে মনকে শান্ত রাখা বা থিঙ্ক পজিটিভ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষার হলে। এটা হল পরীক্ষা কেন্দ্রের মধ্যে লেখা অবস্থায় মনকে যত শান্ত রাখতে পারবেন,
ক্রিকেট খেলার একটা এক্সাম্পল দিই আপনাকে। ক্রিকেটাররা যখন ব্যাট করে তখন পিছনে যে কিপার থাকে ওই কিপারে কত যে বিশ্রী বিশ্রী কথাবার্তা বলে, তার যে কত কথা বলে যখন সে ব্যাট করে, কিন্তু সে কি করে ওই কথাগুলো কানে না নিয়ে নিজের মতো করে চালিয়ে যায়। যারা ওর কথাগুলোকে মাইন্ডের মধ্যে হিট করায় তারা তাড়াতাড়ি আউট হয়ে যায়, এবং ব্যাটসম্যানকে কিন্তু তাড়াতাড়ি আউট করার জন্য কিপাররা কিন্তু স্লেজিং বলে, এটাকে স্লেজিং বলে, স্লেজিং করে। তো পরীক্ষার মধ্যে আপনি আপনার মাইন্ডকে যত শান্ত রাখতে পারবেন, যত নীরব রাখতে পারবেন, তত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, এবং 3 ঘন্টার ভিতরে 100 আনসার করা ইজি হয়ে যাবে, বরং আরও আগে আপনার শেষ হয়ে যাবে। অনেকে আমরা পরীক্ষায় এই কয়টা দিছিস, 4টা না 5টা, এই কয়টা দিছিস, এই ধরনের কোনো আচরণ করবেন না। কারণ ওর থেকে যে ফিডব্যাকটা পাবেন আপনি, এতে করে আপনার মাইন্ডে একটা এফেক্ট আসবে। ও বললো যে আমি তো 4টা আনসার করে ফেলছি, তখন আপনি মাত্র 2টা কি 8টা আনসার করছেন, আপনার তখন মাথায় এক ধরনের তৈরি চলে আসবে, হ্যাঁ আমাকে বেশি আনসার করতে হবে। এতে করে আপনার মূল উদ্দেশ্যটা থেকে, আপনি মূল লক্ষ্য থেকে আপনি যে পথে যাচ্ছেন, সেটা ওই যে স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, আপনি যেও যাচ্ছেন সেভাবেও যাবেন, আপনি আপনার লক্ষ্য অনুযায়ী যাবেন, টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী যাবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনি ওর কথা দ্বারা যদি অনুপ্রাণিত না হয়ে যদি মাথার মধ্যে যদি এটাকে নেগেটিভ নিয়ে নেন, তখন কিন্তু আপনি অনেক কিছু ভুলে যাবেন, আনসার করতে পারবেন না, অনেক কিছু রয়ে যাবে। এই জন্য কাউকে জিজ্ঞাসা করবেন না। ইভেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কয়টা দিছ, বলবেন যে লিখে যাও, কথা বলো না, লিখে যাও, শেষ। এতটুকু বলবেন, আর কিছু বলার দরকার নাই। তো এই জন্য বলছি থিঙ্ক পজিটিভ, কোনো প্রকারের নেগেটিভিটি মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আনাই যাবে না। আপনার ব্রেনকে নেগেটিভিটি দিলেই দেখবেন যে আপনার যেই টাইমকে যেভাবে আপনি ম্যানেজমেন্ট করে গেছেন, এখান থেকে যেভাবে আপনার ইয়েগুলো তৈরি করে গেছেন, আপনি ওই পথে আপনার নাই, আপনার চিন্তা কিন্তু অন্যদিকে চলে গেছে। আর ব্রেনকে আমি বারবার বলতেছি, ব্রেনকে যে মেসেজ দিবেন, ব্রেন সে কাজ করবে। সুতরাং ব্রেনকে আপনি পজিটিভ থিঙ্কিং দিবেন, মনকে শান্ত রাখা বা থিঙ্ক পজিটিভ। এই কথাগুলোর এই 7টা জিনিস যদি মাথায় রাখতে পারেন, পরীক্ষায় আপনি একদম 100% আনসার করে আসতে পারবেন। তো এতটুকু রইল, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালোভাবে পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ।